কয়েকজন মিলে বসে একটা আসরের মতো গান শুনছিলেন। তো সেখানে আমি গাড়িয়াল ভাই গানটা গেয়েছিলাম এবং গাওয়ার পরে কোনো একজন ডাক্তার খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছিলেন। আমি ওইটা ল্যামিনেটিং করে ডেট সহ সব কিছু ইনফরমেশন লিখে রেখে এরকম তখন থেকে অনেক দিন পর্যন্ত এগুলোকে আমি বলতাম দোয়া। আমি যে দোয়াগুলো পেতাম সবগুলোকে আমি পিন আপ করে করে প্লিজ লেমিনেটিং করো না, সবকিছু লেমিনেটিং করো না, তুমি তো সব টাকা লেমিনেটিং করলে তো সমস্যা। আমি যে গানগুলো গাইলে মানুষ খুব পছন্দ করতো, দেখতাম আমি যদি পরে গান গাই, আগে যদি গাচ্ছেন কেউ সেগুলো গেয়ে ফেলছেন। টেন্ডেন্সি এমন ছিল না যে আমি প্রফেশনাল আর্টিস্ট হব। তখন আমাদের টেন্ডেন্সি ছিল যে আমি গান গাইছি, মানুষ শুনছে, ভালো লাগছে। তখন আব্বু আম্মু দেখছেন যে মানে মেয়ের গান সবাই পছন্দ করছে, তারাও ইন্সপায়ার হচ্ছেন যে সঠিক ওয়েতে শিখে আরো ট্রেন্ড আপ হয়ে আরো ভালো কাজ করতে, আরো কোয়ালিটি কাজ করতে। কিন্তু শেখার আগে স্টার হয়ে গেছে, সরি টু সে। এই কারণে বলছি যে ধরো তোমার আম্মুর কাছ থেকে শিখলা হাতে খড়ি। 4 বছর বয়স থেকে কিন্তু আমার গান শেখা শুরু। হ্যাঁ, শিখছো রংপুর শীর্ষ একাডেমিতে এবং পরবর্তীতে নোয়াখালীতে। ফোক কি তখন পর্যন্ত 4-5 পর্যন্ত মানে স্টেজে গাচ্ছ তুমি? এবং আমি তো 4 বছর বয়সে শেখা শুরু করেছি, সেটা 2000 সাল। আমি 2003-এ নোয়াখালীতে আসলাম এবং 2003-এ সেখানে গান শুরু করলাম এবং সেখানে পুরোদমে সত্যিকার অর্থে একদম গানের সাথে মিলেমিশে গান শুরু করা। কি শেখাতো ওই সময়টাতে? তখন আমাদের সারগাম শেখাতো, বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ধাপ শুরু করা এবং পাশাপাশি গানও শেখাতো। আচ্ছা, ধাপে ধাপে লোকগান, দেশের গান, আধুনিক গান। হ্যাঁ, প্রতিষ্ঠান কেন্দ্রিক শেখা। কিন্তু তোমার গান শুনলে যেটা মনে হয় যে ইউর স্পেশালিটি ইজ সামওয়ান তোমাকে ডিরেক্ট করতেছে। হ্যাঁ, ডিরেক্ট করেছেন আমার যিনি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন, তিনি আমাকে বাসায় এসে আবার গান শেখাতেন। ওকে, তিনি আমাকে বাসায় এসে আবার আলাদাভাবে গান শেখাতেন, গান শেখানো শুরু করেছেন। তো মানে তিনিও হয়তো দেখেছেন আমার মধ্যে কিছু একটা মানে লুকানো কিছু, তার কাছেও হয়তো মনে হয়েছে যে আমি কোনো না কোনোভাবে এই দিকটাতে ভালো করব। এবং আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে একজন পারফর্মার হিসেবে তৈরি করেছেন। রাইট। তো তুমি স্টেজে গেলা, স্টেজে তো মানে অ্যাট দ্য সেম টাইম আমি ক্লাসিক্যাল গানও শিখছি, অন্যান্য গানও শিখছি, শুনে শুনে লোকগান শিখছি, আধুনিক গান শিখছি, নজরুল রবীন্দ্র শিখছি, সেম টাইম আমি স্টেজ পারফর্মও করছি। এবং আমি পড়াশোনা করছি। তুমি আমাকে একটা অনেস্ট অপিনিয়ন বলো, তুমি যে এত হাই পিচে গাও, তোমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি? সত্যি করে বলবা। না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এটা নিয়ে স্টাডি করার চেষ্টা করেছি। বাট তোমাকে শুনলে মাঝে মাঝে আমার নিজের গলা ব্যথা করে, আই ডোন্ট নো কেন বলছি। আমার হাই রেঞ্জে গান গিয়ে কখনো গলা ব্যথা করে না, কিন্তু এটার অন্য একটা হিস্ট্রি আছে। গলা ব্যথা কখন করে বা কেন করে, কি করে সেটা নিয়ে একটু পরে বলি। আচ্ছা, ওকে, পরে বলো। যে জায়গাটায় তুমি ছিলা সেটা হচ্ছে যে তুমি 4-5 থেকে স্টেজে করছো। তো স্টেজে ফার্স্ট রেমুনারেশন মনে আছে? হ্যাঁ, মনে আছে। আসলে ওটা ছিল কি, তখন মানে টাকা পাওয়ার জন্য টাকা ছিল না। ডেফিনেটলি নট, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আমাকে যখন আমি গল্প করে বলার মতো একটা আগে বলে নেই, সেটা হচ্ছে আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান, আমি যেটা বলেছি যে আমাদের মুক্তমঞ্চের অনুষ্ঠানটা হতো শহীদ মিনারে, সেটার পাশেই আমার মৌমাছি কচিকাচার মেলা, যেখানে আমি গান শিখতাম। তো বলা যায় যে ওই মাঠটা হচ্ছে গিয়ে আমার জন্য, আমার সারা জীবনের জন্য ওটা অন্যরকম একটা মাঠ, যেখানে এখন গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। ওই মাঠটাতেই মাঝে মধ্যে ছোটোখাটো আয়োজন হতো। তো সেখানকার একটা আয়োজনে সবাই কয়েকজন মিলে বসে একটা আসরের মতো গান শুনছিলেন। তো সেখানে আমি গাড়িয়াল ভাই গানটা গেয়েছিলাম এবং গাওয়ার পরে কোনো একজন ডাক্তার খুশি হয়ে আমাকে 100 টাকা দিয়েছিলেন। আমি ওইটা ল্যামিনেটিং করে ডেট সহ সব কিছু ইনফরমেশন লিখে রেখে এরকম তখন থেকে অনেক দিন পর্যন্ত আমি এগুলোকে আমি বলতাম দোয়া। আমি যে দোয়াগুলো পেতাম সবগুলোকে আমি পিন আপ করে করে, প্লিজ লেমিনেটিং করো না, সবকিছু লেমিনেটিং করো না, তুমি তো সব টাকা লেমিনেটিং করলে তো সমস্যা। আমার কারণ ওগুলো কখনো আমার কাছে অর্থ ছিল না, আমার কাছে ওগুলো মানে এক একটা মানে অ্যাচিভমেন্ট ছিল। এবং সেগুলো আসলে আমি সেই মানুষগুলো হয়তো অনেককে মনে আছে, হয়তো অনেককে মনে নেই, কিন্তু তারাই আসলে আমাকে ইন্সপায়ার করেছেন সামনে আগাতে। এবং সেই জিনিসগুলো আমি খুব জমিয়ে জমিয়ে রাখতাম এবং পরবর্তীতে দেখতাম। তো ওভাবেই আসলে শুরু। তো আস্তে আস্তে যখন আমার শিক্ষক এটা আমাকে ইন্সপায়ার করলেন, যেভাবে উনি হয়তো কোনো প্রোগ্রাম থেকে আমরা কমার্শিয়ালি শোতে যেতাম, তো সেখান থেকে আসতাম, তিনি আমাকে একটা সম্মানী দিতেন। তো সেগুলো আমি সবসময় আশীর্বাদ হিসেবে রেখে দিতাম। এমনি জমিয়ে রাখলেও প্রথম যেই একটা কমার্শিয়াল প্রোগ্রাম থেকে এসে সম্মানী জিনিসটাকে জানা,
সেখানে আমাকে আমার শিক্ষক 300 টাকা দিয়েছিলেন। তো সেটা আমি তখন ছোট মানুষ, এই যে একটা অনুষ্ঠান করে এসে সম্মানই পাওয়া, এটা আমরা কখনো চিন্তা করিনি। কারণ আমাদের বাবা মার স্বপ্নটা ছিল যে মেয়েকে গান শেখাবে, মেয়েকে প্রফেশনালি আনবে বা কমার্শিয়ালি আনবে, এরকম কোনো ছিল না। এবং এটা পেলেও আমরা সবসময় গানটাকে করেছি, লালন করেছি মানে প্যাশন হিসাবেই, তখনও পর্যন্ত প্রফেশনালি না। তো এরকম করতে করতে আস্তে আস্তে বাড়তে থাকে। কোনো প্রোগ্রামে এসে 500 দিলেন, তারপরে 700, তারপরে 800, এরকম করে করে একটা পর্যায়ে আমরা একটু অন্যভাবে চিন্তা করা শুরু করলাম। আমার বাবা একটু অন্যভাবে প্ল্যানিং করা শুরু করলেন, যে একজন শিল্পী হিসাবে কোয়ালিটি বিল্ড আপ করা। তো সেটা করতে গিয়ে তখন একটা ডিমান্ড তৈরি করা, যে এভাবে হলে ঐশী যাবে, হ্যাঁ এরকম করে হলে ঐশী যাবে, বা এরকম সম্মানিত ঐশী যাবে। সেটা করে করে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আমি এসেছিলাম নোয়াখালীতে, যেটা এখনো পর্যন্ত অনেক সিনিয়র শিল্পীরা নোয়াখালীতে ভাবেন না। নোয়াখালীতে আমি আমার বাবার চিন্তাধারা থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে এবং তার সুদূরপ্রসারী চিন্তা থেকে তিনি এমনভাবে প্ল্যানিং করে আস্তে আস্তে একটা কোয়ালিটি বিল্ড আপ করেছেন, যেখানে ঐশী একটা পরিচিতি হিসাবে আলাদা তৈরি হয়। কারণ এমনি মানুষ তখন আমাকে অনেক ভালোবাসছিলেন। আমি যদি কোনো একটা জায়গায় ছোটোবেলাতে গান গাইতে চাইতাম, সবার ডিমান্ড থাকতো যে পরবর্তী অনুষ্ঠানে ঐশীকে আনতে হবে। তো এরকম করে দেখা যেত যে আমি আস্তে আস্তে ডিমান্ডেড প্রোগ্রাম করা শুরু করলাম, যে অমুক জায়গায় প্রোগ্রাম, ঐশীকেই লাগবে, ঐশীকে যেতে হবে। তো তখন একটা পরিবেশ তৈরি হয়ে যায় যে আমার নোয়াখালীতে আমাকে মানুষ পছন্দ করতো, আমাকে মানুষ শুনতো, এবং আমি নোয়াখালীর আনাচে কানাচে প্রচুর প্রোগ্রাম করেছি। ওকে। তো এরকম করে করে আর কি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে স্টেজ পারফর্মার হিসেবে উপরে ওঠা। নোয়াখালীর বাইরে যদি আমি বলি বাংলাদেশ নিয়ে, ওই ব্রেক থ্রুটা কখন বা কিভাবে? নোয়াখালীর বাইরে আমি তখনই যখন ছোটোবেলায় করতাম, দক্ষিণাঞ্চলে একটা দখল আস্তে আস্তে চলে আসছিল। কারণ আস্তে আস্তে নোয়াখালী থেকে বের হয়ে কুমিল্লা, তারপরে তখন ফেনী লক্ষ্মীপুর আলাদা হয়ে যায় জেলা যদিও, কিন্তু ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী একসাথেই, আমরা যেটা বলি বৃহত্তর নোয়াখালী। তো লক্ষ্মীপুর ফেনী এগুলোতে আমি খুব অনুষ্ঠান করতাম, এবং সেগুলোর আনাচে কানাচে গ্রামে গঞ্জে অনেক অনুষ্ঠান করেছি। মানে ওগুলো প্রত্যেকটা প্রোগ্রাম আমার জন্য এক একটা গল্প, প্রত্যেকটা অনুষ্ঠান আমার জন্য এক একটা স্টোরি ছিল। তো সেখানেও আমি আবার অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু শিখেছি। যেমন আমি যখন স্টেজ পারফরমেন্স শুরু করলাম, তো একটা স্টেজ পারফর্ম করতে গেলে তো কয়েকজন শিল্পী থাকতেন। তো অবশ্যই তারা যারা ছিলেন আমার সিনিয়র ছিলেন, অনেক দিন থেকেই তারা সেখানে স্টেজ পারফর্ম করে আসছেন। তো সেখানে দেখা যেত যে যদি 3 জন শিল্পী থাকতেন, দর্শকের দিক থেকে একটু ডিমান্ড থাকতো যে ঐশী বেশি গান গাবে, ঐশীর গান আমরা বেশি শুনতে চাই। সেখান থেকে আস্তে আস্তে একটা হিংসা বলবো বা কিছু একটা শুরু হতে থাকে। এটা ছিল লোকাল লেভেল, এবার তুমি ন্যাশনাল লেভেলে এটা ফেস করতেছো? না, লোকাল লেভেলের কথাই আমি বলছি। লোকাল লেভেলও এটা ফেস করা শুরু করলাম। আচ্ছা, লোকাল লেভেলে আমি যখন স্টেজ শো শুরু করেছি একদম শুরুতে, তখন থেকে আমি এটা দেখা শুরু করলাম যে একটা পর্যায়ে এমন হলো যে আমি যেই গানগুলো গাইলে মানুষ খুব পছন্দ করতো, দেখতাম আমি যদি পরে গান গাই, আগে যদি গাচ্ছেন কেউ, সেগুলো গেয়ে ফেলছেন। তো তখন তারা ভাবছেন যে এগুলো গেয়ে ফেললাম, ঐশী এখন দুর্বল হয়ে গেল। তখন আমি একটু অন্যভাবে, আমার বাবা প্ল্যান করে দিতেন আমাকে, যে তুমি তাহলে এই গানগুলো, যেই গানগুলো মানুষ শুনেন না বা হয়তো হারিয়ে গেছে বা পছন্দ করেন না বা এগুলো স্টেজে গাওয়া হয় না, সেরকম গানগুলো গাইতাম। আলটিমেটলি একটা অনুষ্ঠানের শেষে দেখা যেত আমি ওই গানগুলো গেয়েই সাকসেসফুল হয়ে বের হয়ে আসছি, এবং প্রোগ্রাম শেষে সবাই হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাসায় ফিরছে। ঢাকা FM 94.4